বউ, আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলের প্রায় 7 বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল, মুহূর্তেই ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার। যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশ ছেড়েছিল তুর্য, আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তেই বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তুর্যকে ঠিক কী উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না কেউই। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহনিমা বেগমের ওপর। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শুধালেন, কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে কি? তুর্য কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেটাই তো, তোমার বউটা এলো কোথা থেকে? তুর্য কপাল কুঁচকাল, থমথমে কণ্ঠে বলল, মা, মজা করো না তো, আমার বউকে বের করে আনো। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই? মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সে অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে বিয়ে তুমি তখন মাননি, তাই তো কবুল পড়ার পর মুহূর্তে বউয়ের বুক না দেখায় বিয়ের আসর ছেড়েছিলে, আর তারপর দেশ। তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ। তাছাড়া তখন বিয়ে মানিনি, এখন মানছে। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মাননি, এখনো মানার দরকার নেই, ধরে নাও তোমার বিয়েই হয়নি। বিস্ময়ে তুর্যের চোয়াল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলায় বলল! ধরে নাও বিয়েই হয়নি। এই কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে বাবার যে কাজে লাগে, আমার বউকে এখন সে কাজই লাগবে। ছেলের এহেন লাগামহীন কথার দাপটে পাশেই সোফায় বসে থাকা মোজাফমেল চৌধুরী কেসে উঠলেন খুক খুক করে। ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রাগ চাটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করিয়েছিলেন। কিন্তু হলো কি, হিতে বিপরীত। এখন তো আবার এই ছেলেই এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই নির্লজ্জতায় উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহনিমা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে পৃথার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবেই জানো ওর মা আর আমি সেই ছোটবেলা থেকে খুব ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলার পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলে, বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এইটুকু বলে থামলেন তাহনিমা বেগম, আবারও বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়েটার ওপর কী নেমে আসবে। আমাদের সমাজ মোটেই ভালো নয়, তারা বিবাহের পর স্বামী ছেড়ে যাওয়ার স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো পৃথা ছোট ছিল, তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাহিরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করতো। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়, আর ওর পরিবার চায়নি ওর উপর এই ঘটনার বিশাল কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল, ওই ছোট্ট মেয়েটার তো ছিল না। এমনকি তখনও বিয়ের মানেটাই তো ততটা বুঝে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওরা এলাকা ছাড়লো। তোমার বিদেশে পাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরা অন্যত্র চলে গেল।
মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য। শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকা ছেড়েছে নিশ্চয়ই। আমাদের বলে যাবে না কোথায় গেছে? থামলেন তাহনিমা বেগম, আবারও বললেন, দেখো, ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই। কেন? তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনে এই বিয়েটা দুই পরিবারই ভেঙে দিয়েছে এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তা পৃথার বাবা বলেছেন মেয়ে প্রাপ্তবয়স্কা হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানোইনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাঁত করে উঠল তুর্যের। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, এতকাল ছটফটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দেবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগেই ছেলেটার মাথায় হুট করে আর একটা চিন্তা হানা দিল। পিটপিট করে সে তাকালো মায়ের পানে, সন্দিহান সুরে বলল, আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহেন কথায় বেজায় বিরক্ত হলেন তাহনিমা বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে ঘাপটি মেরে রয়েছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার লাভ কি? ছেলের কথার উত্তর দিলেন না তাহনিমা বেগম। কপাল কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের থেকে চোখ ঘোরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরুষ। তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরেই আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউকে খুঁজে বের কর। আরুষ মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পৃথা, পৃথা ইসলাম। আর তার থামলো তুর্য, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। তুর্যের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাম্মেল চৌধুরী। তুর্য ভ্রু কুচকানো, বাবার দিকে থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজো চাচার আব্বাস চৌধুরী আর ছোট চাচা আনিক চৌধুরীর পানে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘুরালো সে। চাচি আর ঘরের ভাই বোনদের ওপরে দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া। দাঁতে দাঁত চাপলো তুর্য, কটমট করে বলল, এই এরা এরা আমার পরিবার মোটেই না। এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন, খুশির বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটা আমি দেখে নেব, সব বিশ্বাসঘাতকের দল। এইটুকু বলে থামলো তুর্য, আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের কর আরুষ, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরুষ বেচারা পড়ল মহা বিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা কি যায়? কি এক যন্ত্রণা! তুর্য ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধে শরীর জ্বলছে, ভীষণভাবে জ্বলছে, সাথে অন্তরও পড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে, ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে এবার। কিন্তু না, সে বউটাই তো নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন, তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারিদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওইদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোটোখাটো একটা লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা তুর্য তার বউয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রঙটা একদম পছন্দ নয় তুর্যের, দেখলেই কেমন গা গোলায়। অথচ নিজের শক্তপোক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সেই রঙের একটি লাগেজই বাছাই করে এনেছে।
ছোটবেলা থেকে নিজ ব্যক্তিত্ববোধ বরাবরই নারী সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণবশত নারীদের অপছন্দ পছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যের। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়েই সে দোকানিকে শুনিয়েছিল। মেয়েরা কোন রঙটা বেশি পছন্দ করে? দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল। গোলাপি। তুর্য আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল আরও মেয়েলি সামগ্রীতে। ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখদর্শন করবে বউয়ের, খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটাও হয়তো এত বছরে জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আদরে ভঙ্গিতে বুকে বুকে আগলে নিবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউই নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়ল বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজে হাত বোলাতে বোলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে 7 বছর আগে তখন তুর্যর বয়স মাত্র 20 বছর। সদ্য তরতাজা এক যুবক সে, শরীরে টকবগে রক্তের দাপট। কেবলই অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত হয়েছিল। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে। ছোটোখাটো এক নেতাও হয়ে উঠেছিল। তেমনই একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালীন মোফাজ্জেলের চৌধুরীর কল করে বাড়িতে আসার তাগিদ দিল। প্রথমে সভা ছেড়ে তুর্য বাড়িতে আসায় রাজি না হলেও বাবার জোরাজুরিতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরেও এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে। 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে। বাড়ির কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায়ই থাকতো এ বাড়িতে। ছোটোখাটো চঞ্চল দেখে এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো অতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে সে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিড়িতে। তখনও তুর্য জেদ ধরে বসেছিল কবুল বলবে না, কিন্তু মোফাজ্জল চৌধুরী ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়েই ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বশে কবুল বলার পর মুহূর্তেই বইয়ের মুখে না দেখেই বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছে। এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না। আমি না বিয়ে মানি আর না কখনো মানব। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেই দিনই বাড়িও ছেড়েছিল, উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করে বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। ওই ক্রোধের বশেই মাত্র তার 1 মাসের মাথায় দেশও ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমল। অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্যের কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে। পারেনি সে। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছুটান অনুভব করলো তার ফেলে আসা বউয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান? এই বুঝি ওই কবুল বলার মাহাত্ম্য? তুর্য প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে। ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও, কিন্তু সে পারেনি। কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলে ভেতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে এসে একটা ছোট্টখাটো মেয়ে শাসিয়ে বলে যেত, আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দিব একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরও। তুর্য অবাধ্য এক পিছুটানে আটকে গেল বাজেভাবে। একটা সময় বুঝলো সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা না মানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যের হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়ল। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে।
পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না। দিনের পর দিন ছটফটিয়ে মরেছে। একটা বার বউয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বউয়ের সাথে, একটা বার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল, তবে চাক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি। যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারো কাছে বউয়ের কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল। আর বাড়ির লোকও কখনো যেচে তার বউয়ের কথা বলেনি তাকে। তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করিয়েছিল, তেমনইভাবে তার পরিবার বউটাকেও জোর করে রাখবে, কিন্তু রাখেনি। বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘসেটি বেগমের ন্যায় আচরণ করেছে। কোনো রকমে পড়াশোনার 5 বছর শেষ করেই অবশ্য দেশে ফিরে চেয়েছিল তুর্য, কিন্তু মোফজ্জল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনে সে বউ ছাড়া। কী এক যন্ত্রণার ব্যাপার। ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো তুর্য। ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট, কাঁধে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে দেখতে প্রায় দিন 5 মতন কেটেও গিয়েছে। তুর্য প্রাণপণ এই কয়দিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়ে চাপ সৃষ্টি করে এখনও অবধি এইটুকুই জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম, আর তারা রাজশাহীতে রয়েছে। কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগও নেই তেমন। ধূপধাপ পা ফেলে তুর্য এসে বসলো খাবার টেবিলে, কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যে তুর্যের মা, ছোট 2 ভাই তৌফিক, তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে। তুর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল? জানি না। তাহমিনা বেগমের কাটকাট কণ্ঠের জবাব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তুর্যের। এই কয়দিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল, তার মা তাকে দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন। না, তাও বলতে চাইছে না। কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে। সন্দিহান সুরে প্রশ্ন করলো, আব্বু, তোমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কি ঘসেরি বেগমের কোনো সম্পর্ক ছিল, মানে পূর্বপুরুষ? থামলো তুর্য, আবারও বলল, সরি, ওটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসেরি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুর বাড়ির সাথে আবারও ঘসেটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠেই মোফাজ্জল চৌধুরী বললেন, নয়তো তোমার বউ এই ঘসেরি বেগমের মতো আচার আচরণগুলো কোত্থেকে পেয়েছে বলো তো? তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেটেছেন, বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে। সে যদি ঘুণাক্ষরেও টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন। অবশ্যই কল করে বলে দিতেন, তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি গাড়ো। তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছুই। এই ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এর রন্ধ্রে রন্ধ্রে এখন মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। তুর্যও খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে। পুরো রাজশাহী চষে ফেলবে, তবু তার বউকে চাই তো চাই। ব্যস্ত সড়কে এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আবার খানিক পরপর ধীর গতিতে চলে উঠছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে। তুর্যরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে। ছোটোখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা। আরও সামনের ড্রাইভিং সিটে বসে আছে, আর পিছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ করছিল তুর্য। আরুষ গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখপানে, দেখলো জ্যাম ছেড়েছে, তবে তাদের সামনের গাড়িটা চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে, চাইলেই ওভারটেক করা যায়। বাংলাদেশি রাস্তায় এই ওভারটেক আর কি, সাধারণ একটা ব্যাপার। আরুষ গাড়ি স্টার্ট করলো। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করেই কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠলো আরুষ, দ্রুত ব্রেক কষলো। আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেললো।
কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখভাগের অবস্থা অবলোকন করে আর কিছু বলল না। বিরক্তি ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরও সন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো। দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে, অপরাধীর ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে। গোলগাল চেহারার দারুণ এক কন্যা সে, উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরও। মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারে না? দেখেছেন, আপনার জন্য আমার এত বড় ক্ষতি হলো, হাতটা ছিলে গেছে। কলেজের কার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যিই কোনো এর কাছ থেকে ছুলে গেছে মেয়েটার। লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখেছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো, তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো জঞ্জাট ছাড়তেও গাড়িটা এগুচ্ছে না কেন। কিন্তু সে তা করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখেই গাড়ি সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমতা আমতা করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পেছন থেকে গাড়ি সামনে ঠেলে দিয়েছিলেন আপনি। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই, আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? হ্যাঁ, আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্সই কেড়ে নেব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরুষ কাঁচুমুচু মুখ করলো, হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো। তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদা করে এটাকে আরুষ। তুর্যের কথায় আরও ফুঁসে উঠল মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো তুর্যের পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়লো তার আগেই। বাসের জানালা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই ছেমরি গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটার আর কথা বাড়ল না। তীব্র সুচালো দৃষ্টিতে শেষ একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়েই বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজের কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজ কার্ডটা। কার্ডের ওপরের অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমনভাবে। মেয়েটার নাম পরিচয় এখনও স্পষ্ট। আরুষ পড়ল মেয়েটার নাম পরিচয়, চমকে উঠল সাথে সাথে, হাতে পায়ে কাঁপন ধরল। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়ল কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যের পানে। তার কি এখনই তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঢোক গিলল, আমতা আমতা করে বলল, স্যার, একটু আগের মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজের কার্ডে ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে? কণ্ঠে বেশ বিরক্তি নিয়েই তুর্য বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম প্রীতা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল তুর্যের। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরুষ আর একবার উল্টে পাল্টে দেখলো কলেজের কার্ডটা, অতঃপর আবারও বলল, স্যার, এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো দ্রুত। হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ কোথায়?
আরও হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখানে দাঁড়িয়ে আছিস কেন আহম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতে গাড়ি স্টার্ট দিল, ছুটে চলল বাসটার পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারেও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবারও জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেললো তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার। আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা চালিয়ে মারছে শুধু আমায়। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পর আবারও নিজেই মুখ খুলল তুর্য, হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খোঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরুষ, মিনমিনে কণ্ঠে বলল, কিন্তু স্যার আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামনা ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। লেদা বউ আমার। ফোঁস ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য, চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথায় নিয়ে। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুলল আবারও, সোজা হয়ে বসে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতা আমতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত ছুলে গেছে, তাহলে কেমন রিয়াক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দেবে। আর যদি না বলে বা মিথ্যা বলে, তবে পরে জানতে পারলে ঘাড় থেকে মাথা আলাদা করে দেবে। সে হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরও সময় নিল একটু, তারপর তুতলিয়ে বলল, হাতের কোনোটা একটু চলে গেছে, রক্ত বেরিয়েছিল। তুর্যের বুকটা ছ্যাঁত করে উঠল যেন। এতদিন পর বউকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তেই চেতে গেল তুর্য, খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেব, বেয়াদব। এই, তোকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে বলতো? আরুষ পড়ল মহাফ্যাসাদে। যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনেরই নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যর পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পিছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য, আমতামটা করে বলল, বেটা বদমাস, চোখ কোথা থেকে গাড়ি চালাস? বাসর সারার আগে বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলে? মির্জাফরের বংশধর। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালে সূর্যটা ধীর গতিতে আর উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই তুর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতে বিকাল গড়িয়েছিল, তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতেই মেয়েটার দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বইয়ের দেখা পায়নি কোথাও। তুর্যের বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কী প্রয়োজন। একটা কলেজ হলেই তো পারতো। এখনও আশেপাশে 2-3টা কলেজ আছে, এই 2-3টাই খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর তুর্য একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝঙ্কার তুলে বেজে উঠল তুর্যের মুঠোফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইলটা বের করলো, মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানি। ঘুম থেকে উঠতে উঠতেই আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটুও। শেষে রাতের একটু ঘুমিয়ে পড়েছিল, ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়েছে সকালে, আর কলেজে আসতেও দেরি। পৃথা হাত উঠিয়ে হাত ঘড়ি দেখল, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়েই বাধা পেল। কারো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেল নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে কণ্ঠে আমূলক ব্যথাতুর ধ্বনি তুলল মেয়েটা,
ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমলো হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারো সাথে। এদিকে তার হাতির মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই যুবকের। পৃথার রাগ লাগলো। ডাগর ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের ওপর শক্তপোক্ত পুরুষালী শরীরে শুভ্র রাঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক। গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো ছেলেটার মুখপানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে ছেলেটাকে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালেই আবারও গাঢ় কালো চাপদারি স্থান, কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পেছনের দিকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুঁচকে এলো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালকে সেই লোক, যেই লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরমও দেখিয়েছিল বেশ। ভাগ্যে সেই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরে ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলেই যে তার মন সুন্দর হয় না, এই লোক তার জলজ্যান্ত প্রমাণ। নাক মুখ কুঁচকেই নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল তুর্যের বলা গতকালকে সে কথাটা। কিছু টাকা ধরেই দিয়ে বিদায় করে এটাকে। কথাটা মনে পড়তে ক্রোধে ফোঁস করে উঠল মেয়েটা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি করে ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয়। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাগতো না। গতকাল আর আজকের রাগ নিয়েই তুর্যের পানে অগ্নিদৃষ্টিতে তাকালো পৃথা। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, ওই বড়লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে কেন দিলেন? তুর্য ভ্রু কুচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে বলছে। কলটা কাটলো তুর্য। আশেপাশে তাকিয়ে বলল, যে আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতির মতো দেহের সাথে লেগেছে আমার। তুর্যের চোখ বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুঠাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতির মতো দেহ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে? আমার হাতের মতো দেহ? নিশ্চয়ই চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য, আবারও বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেয়নি, বরং তুমি তোমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছের মতো আমার উপর এসে উড়ে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপরে কোনো মশামাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছে। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই এই কি বলেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি। ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে শুধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটাও ব্রিটিশগিরিতে ভরপুর। মুখ সামনে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, ভেঙচি কেটে বলল, জানি তো, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোলে থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশদের বাচ্চা আপনি। রন্ধে রন্ধে আপনার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। এবার যেন ক্রোধে ফেটে পড়ল তুর্য। অগ্নিকণ্ঠে বলল, একটুখানি 5 আঙ্গুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না? পরিবার থেকে এটুকু শিক্ষাও পাওনি? পৃথা চোখে চোখ রাখলো তুর্যের, দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতার আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল। পৃথার কথার মধ্যেই তুর্যের মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখেই কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ, বল। আরুষ তেমন কথা বাড়ালো না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি স্যার, ভিতরে আসুন। তুর্যর কলিজা শীতল হলো। একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তেই। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নেহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভেতরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে আছে।
নয়তো তোমাকে দেখে নিতাম আমি, বেয়াদব মেয়ে। কথাটা বলেই কলেজের ভেতরের দিকে পা বাড়ালো তুর্য। পেছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আর যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনল পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভেতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগির বাচ্চার মতন বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান করে উঠল। পৃথাও আর কিছু বলল না, পিছনে ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনিই দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যারেরা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে, বকা দিবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখে কেঁদে কেটে কলেজে কল করিয়ে অসুস্থতার বাহানা দেবে। সময় গড়ালো। তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথার দেখা নেই। দপ্তরি এসে জানান দিল, পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য। বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করলো না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল। অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য ওষ্ঠ পাকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এরও টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রত্যুত্তর করলো না কোনো। এমনিও তুর্যের এই কথার পরিপ্রেক্ষিতে কী বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে। কলিং বেল বাজাতে হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে, যদি সকলের নজরই না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কী? নিজের পর্যবেক্ষণেও সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করলো, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাদমস্তক পর্যবেক্ষণ করলো দুর্জোর, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যেই একজন যুবক এসে দরজাটা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করলো, জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শেখদারের বাড়ি না? জি উনি কি বাড়ি আছেন? হ্যাঁ, আপনারা ভিতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভেতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা, তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। পলাশ শিকদার নিজের কক্ষে ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সেই লোকটাকে। আগের মতন তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যে টাকও পড়েছে বিশাল, তবে চেহারায় মিল আছে। তুর্য স্বস্তি পেল, না সে ভুল স্থানে আসেনি, এটাই তার শ্বশুরবাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পলাশ শিকদার ভ্রু কুচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তুর্যের পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি, আবারও শ্বশুর বলে সম্বোধন করছে। পৃথা ছাড়া তো কোনো মেয়ে নেই তার, তাহলে এই ছেলের শ্বশুর সে কিভাবে হলো? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? তুর্য বিস্মিত হলো, তার একমাত্র শ্বশুর তাকে চিনতে পারছে না। এ কি এক মর্মান্তিক ঘটনা! তুর্য মনের কষ্টে কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকারা ভালো মানুষকে চিনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুর মশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাসির বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি তুর্য? তুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। তুর্যের উত্তর আসার সাথে সাথেই গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, তুর্যের চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার, থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। পিতার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তা সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, পিতা এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই ওর জ্ঞানে ছিল না তেমন।
পরবর্তীতে তুমি ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলেই উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে, ওর মানে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা, তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হতো। পলাশ শিকদার গড়গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর তুর্যকে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল পৌর লোকটা। পৃথার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবন কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানতে দিতে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়লো। এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মাচ্ছে, আবার মেয়ের জন্যও চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয়, তবে প্রতিক্রিয়া কী হবে ভেবে পাচ্ছেন না পলাশ শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন তার মেয়েটা উপরে উপরে ভীষণ চঞ্চল, চটপটে হলেও ভেতরে ভেতরে একদম নাজুক, ভীষজ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরও নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপর কোনো ঝড় ঝাপটা আসতে দিবেন না। এমনি তাদের ভুল, অল্প বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তুর্য শুনল পলাশ শিকদারের বলা কথাগুলো। বিস্ময়ে চোয়াল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানেই না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যর মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক টালাক নিতে আসিনি, আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যের কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনাও করেনি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যি বলছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইল, চুপ থাকতে পারল না তার দুই ছেলে পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্য, সে বাক্য কর্ণে পৌঁছাতেই তাদের মেজাজের পারদ হৈ হৈ করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্যে কুলালো না। তার ছোট্ট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস? এতদিন পর এসে তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তা নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি, সেদিনই সেই সম্পর্কর ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না, আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়ে যাব। হুঙ্কার তুলল পিয়াস। তুর্যর পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এক্ষুনি বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতেই ঢুকতেই দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পৃথার সাথে আমার বিয়ে হয়েছিল। সে অনুপাতে সে এখন আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবারও তেড়ে গেল তুর্যের পানে। তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসলে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এই বিয়ে তুমি মানো না, তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সে ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আজ। আমি সবটা মেনে পৃথাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি। কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাইছি না। আর আমি আমার মেয়েকে কখনোই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছা হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলেও এটা তার শ্বশুর মশাই। তার উপর আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনি বিগত দিনে কম ভুল সে করেনি। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবে না শ্বশুরমশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই।
পলাশ শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতন এসব কি বলছে? ছোট্টবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রাগচটা, গম্ভীর, জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এই ছেলে নির্লজ্জ ভীষণ। ভাগ্যের সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল, আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ে জামাই হিসেবেই তার গলায় বিঁধে থাকতো। অবশ্য না বিঁধে বাকি রয়েছে কোথায়? এখনও যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনও তার মেয়ে জামাই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার, থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছে। আমার ভিতরে একটু আদব ফিরে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন আপনি। একটু দয়া করুন আমার ওপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইলেন কিছু একটা, কিন্তু তার আগেই পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছো কেন বাবা? এইটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। পৃথা, একটাবার এই সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছ? পিয়াসের কথায় দাঁতে দাঁত চাপল তুর্য, বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার ও শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আল শামসও যুক্ত আছে। আরুষ পাশেই ছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোভাবেই শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যের পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াহিয়া খান আর বুট্টি বাকি আছে স্যার। তারা চলে আসলেই 16 কলা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতেই তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য, কটমট করে বলল, চুপ থাকা হাম্মক, এদের কথা একদম মুখে উচ্চারণ করবি না। খসিরি বেগম, রাজাকার, আলবদর, আল শামস এদের সাথেই পারছি না, তার মধ্যে যদি আবার এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো না। আরুষ আমতা আমতা করলো, কিছুটা ভয়ার্থ কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহম্মকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়েছেন। আরুষ চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললে তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যায়। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওইখানে ভাইয়ারা, তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন তাই দেখতে যাচ্ছিলাম। সুলতানা বেগম ঢোক গেলেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায় ভাবতেই গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতামতে শুরু করলেন তিনি, এদিক ওদিক দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী রিদি কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে বলেছে তোকে। পৃথা ভ্রু কুঁচকাল। তার জানা মতে রিদির এখন কলেজে থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে রিদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা, আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পৃথা সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপল সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালেন মেয়েকে, দ্রুততার সাথে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? পেছনের দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচরণ কেমন একটা লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পৃথা ভ্রু কুচকালো, সন্দিহান কণ্ঠে শুধালো, মা, কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম, আমতা আমতা করে বললেন, না, কি হবে, তুই বরং রিদির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথার কথা বাড়ালো না, তবে মায়ের আচরণও সন্দেহজনক। সে যাক, রিদিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনলো মায়ের কথা, অতঃপর সে পেছনের দরজা থেকে বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে।
তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতন উপেক্ষা করে বসে রইল ছেলেটা, অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবাদর আর আলশামাস শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণেও কি একবার এদিকটাই আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবল কিছুক্ষণ। পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে বাড়িতে আনবেন না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না, অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়ি এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি শ্রী। একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়াই গন্ডায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যের পানে, থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাইও তো তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধুই রাজাকার, আল বদর আর আল শামসে ভরপুর। তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালে যুদ্ধে রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা করেনি তাদের জিতিয়ে দেওয়ার, তবু শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব একদিন না একদিন। এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামল তুর্য, আবারও বলল, বেহায় যখন হয়েছি বেহায় আরও হব, তবু আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনই অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো, তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝোলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ চল, আমরা এখান থেকে আর কাজ নেই। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্রসহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো, নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্ত করা দুইটা আলবদর আল শামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃশ্যতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা, আরুষ বলল না কিছুই, ড্যাব ডেবিয়ে শুধুই চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যিই বলছে নাকি অভিনয় করছে, কারণ তুর্যের সাথে সে যতদিন আছে তার মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে, তার ওপর আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতন এভাবে ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাসির বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো, অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারদের সাথে শেয়ালও রাখা উচিত ছিল বোধ হয়। ব্যাটা শুধু হাঁস মুরগির উপর নজর, দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করছে। আরও শুনলো তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই, আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণও তো অনেকবার রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতে এসেছিল। কই, তখন তো ঠিক তেজি স্বরে তাদের সাথে কথা বলছেন, বেহায়ার মতো বসে রয়েছেন। আবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং ডেকিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজেই ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড় ধরে রাস্তার কোনো বড় সড় ট্রাকের নিচে ফেলে বলছে, যা মির্জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপটা হয়ে যায়। নিজের জানের মায়া সব প্রাণীর আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকাল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতিমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিমাভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। তুর্য এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকেলের দিকে হুট করে কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে, ব্যবসার জরুরি কাজ পড়েছে।
দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পেছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে, এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে, যদি একটা বার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতন বউটার। তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সে বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রীতি কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা বলেছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে, আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না, আমতামতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার উপাসে। তুর্যকে দেখে বিন্দুমাত্র চিন্তা অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুঁচকে এলো, এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখে মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়ল সকালের অপমানের কথাগুলো। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরা চোখে পড়তেই মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরাগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরা। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যের ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুত ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরাটা খুব সুন্দরভাবেই লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য, দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরল। কণ্ঠে তুলল আহমূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো, না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরোটা মারল কে? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো তার কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল, কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সামনে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সেই রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমি তোর কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছাড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যর ঘুম ভাঙেনি এখনও। হোটেলের শুভ্ররঙা বিছানা দখল করে উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোয়। উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যের ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে ফেললো ছেলেটা। আরুষ আবারও ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যের কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিল। সব এই মেয়েটারই দোষ। কাল রাতে বউয়ের চিন্তায় চিন্তায় তো ঘুমাতেই দেরি হয়েছে। না মেয়েটা ধরা দিচ্ছে, আর না তার নিকট শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল তুর্য। 2 হাতে ভর করে বিছানায় উঠে বসল। মুহূর্তেই ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বুকের পেটানো ফর্সা শরীর, কালো বড় বড় লোমে আবৃত সেই বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়ায় পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানে সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এখনই। আরুষের দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10 মধ্যে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে।
আরুষকে এদিকের কাজে রেখে সকালের নাস্তা না করেই চটজলদি বেরিয়ে পড়ল পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা আজ সে পায়, এমনিই কয়েকটা দিন ঢাকায় কাটবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়েই এই যে কয়েকটা দিনের জন্য সে আবারও ঢাকায় যাচ্ছে, এদিকে নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে, তা কি তার মুরগির বাচ্চার মতন বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকুই জানে না যে তার মতন এত সুন্দর হাঁসের বাচ্চার মতন একটা জামাই আছে তার। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর রীতি আজ একসাথেই কলেজে আসছিল। শুভ্ররঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্ররঙা হিজাব বাঁধা। পৃথাদের কলেজের ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগেই কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছে? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এই সব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তার নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে ধুলে হাঁটতে হাঁটতে পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যের পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জলজল করছে। পৃথার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধ বোধ জন্মালো, মায়া হলো তুর্যর জন্য। তবে পৃথার চিন্তার মতন হই হই করে উঠল রীতি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানা নিয়েছিল। পৃথার ভ্রু কুচকালো। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চেনেও না, তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজেনি তো? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্যই বোধ হয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যর জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফুস করে উবে গেল, সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে পেরে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। সে কি না কি একটু বলেছে, তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারেনি পৃথা। না, এখনো অবধি বাবা পর্যন্ত বিষয়টি যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগেই এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুচকালো পৃথার কথায়, গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যর কুঞ্চিত ভ্রু জোড়া আরও কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করলো, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুচকালো, সরু দৃষ্টিতে তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? তুর্য নিজের দুই হাত বগল দাবা করলো, নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমারও তো অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যের প্রথম বলা না কথাটাই পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের কথাগুলো কর্ণে পৌঁছাতেই তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ, দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেবো। বেয়াদব মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটা আমি ভেঙে দেবো। পৃথা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার এই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব হলো। এইটুকু 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে।
এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করার দুঃসাহস দেখাতো না। তুর্য হিস হিসি উঠল। পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুই জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাহিরে আসতে দেওয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজেই তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাঁই সাঁই করে পৃথার দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আরে হাসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভেতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়েই রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাঁই সাঁই করে চলছে তুর্যের কাল রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর প্রাণীর এবং কীট পতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলো তুর্য। দুইজনে এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রুকুচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরোনো কাঠের দরজাটায় ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভেতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাউনি, শরীরের পোশাক অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলে এনেছে তাকে। তুর্য তেতে উঠল, গলা চাড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন হাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকা কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসেছিলে?